মা, তোমার হাই হিল জুতো পরে যখন রান্নাঘরে কাজ করছিলে তখন আমি লুকিয়ে দেখেছি। তোমার হাঁটার ভঙ্গি আমাকে পাগল করেছে গু। আজ বিকেলে বিয়ে বাড়িতে যাওয়ার ছিল। সকালেই নতুন শাড়ি আর হাই হিল জুতো পরে প্রস্তুত হয়ে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ বাড়িতে মেহমান এসে গেল। তাদের জন্য খাবার বানাতে হলো। হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে লাগলাম। অভ্যাস না থাকায় একটু কষ্ট হচ্ছিল। মেহমানরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এল। বলল, মা, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ। খোলার সময় ছিল না। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি। কথা থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? সে আমার কাছে এসে বলল, মা, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি। আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার পায়ে এখনো হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সেন, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনটা খুব সাধারণ ছিল। স্বামী সুদীপ্ত একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আমি গৃহিণী। ২ সন্তান নিয়ে খুব সুখেই দিন কাটছিল। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। সেদিন ছিল শনিবার। সকালবেলা আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল এসে বলল, মা, আমার একটা কথা আছে। আমি বললাম, বল বাবা, কি কথা? সে একটু ইতস্তত করে বলল, মা, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। রাহুল আমাকে নিয়ে গেল তার রুমে। সেখানে তার ডেস্কের উপর একটা পুরনো বাক্স রাখা ছিল। সে বলল, মা, এইটা আমি দাদু বাড়ির পুরনো ঘরে পেয়েছি। এর ভিতরে কি আছে জানো? আমি বললাম, না তো, কি আছে? সে বাক্সটা খুলল। ভিতরে অনেকগুলো পুরনো চিঠি, ছবি আর একটা ডায়েরি। রাহুল বলল, মা, এগুলো দাদুর লেখা। কিন্তু ব্যাপার হচ্ছে, এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যেটা আমাদের পরিবারের একটা বড় রহস্য। আমি যখন এগুলো পড়েছি তখন খুব অবাক হয়েছি। আমি কৌতূহলী হয়ে বললাম, কি লেখা আছে? রাহুল ডায়েরিটা খুলে একটা পাতা দেখাল। সেখানে লেখা ছিল, আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত ঘর আছে। সেই ঘরে আছে আমাদের পূর্বপুরুষদের লুকানো সম্পদ। কিন্তু সেই ঘরে যাওয়ার পথটা খুবই বিপজ্জনক। আমার মাথা ঘুরে গেল। এমন কথা তো কোনোদিন শুনিনি। রাহুল বলল, মা, আমি আরও পড়েছি। দাদু লিখেছেন যে সেই গুপ্ত ঘরের দরজা খোলার জন্য একটা বিশেষ চাবি লাগে। সেই চাবিটা আছে আমাদের বাড়ির কোথাও। আমি বললাম, রাহুল, এসব তো রূপকথার গল্পের মতো শোনাচ্ছে। সত্যি হবে নাকি? রাহুল বলল, মা, আমি নিশ্চিত। দাদু খুব বিশ্বস্ত মানুষ ছিলেন। উনি মিথ্যে লিখবেন কেন? সেদিন সারাদিন আমার মন অস্থির ছিল। রাতে স্বামী অফিস থেকে ফিরে এসে আমি তাকে সব বললাম। সুদীপ্ত প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন আমি ডায়েরিটা দেখালাম তখন সেও অবাক হয়ে গেল। পরের দিন রবিবার। আমরা সবাই মিলে বাড়ির প্রতিটি কোণে খুঁজতে শুরু করলাম। পূর্ণিমা প্রথমে ব্যাপারটা বুঝতে পারছিল না। কিন্তু যখন আমরা তাকে বললাম যে আমরা একটা রহস্যের সমাধান করছি, তখন সেও উৎসাহিত হয়ে গেল। আমরা খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল। কোথাও কোনো চাবি পেলাম না। হঠাৎ পূর্ণিমা চিল্লার করে বলল, দিদি, এইখানে কি? সে আমাদের বেডরুমের আলমারির পিছনে একটা ছোট্ট ফাঁক দেখিয়ে দিল। সুদীপ্ত আলমারিটা সরিয়ে দিল। দেখি দেয়ালে একটা ছোট্ট গর্ত। সেই গর্তের ভিতরে একটা পুরনো কাপড়ে মোড়ানো কিছু একটা। রাহুল সেটা বের করে খুল। ভিতরে একটা অদ্ভুত আকৃতির চাবি। সেই চাবির গায়ে কিছু প্রতীক খোদাই করা। সুদীপ্ত বলল, এবার আমাদের খুঁজে বের করতে হবে সেই গুপ্ত ঘরটা কোথায়। আমরা আবার ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল, বাড়ির উত্তর-পশ্চিম কোণে, রান্নাঘরের পাশের ছোট্ট স্টোর রুমের মেঝেতে একটা আলগা টাইল আছে। সেই টাইল সরালে নিচে একটা সিডি পাওয়া যাবে। আমরা সবাই স্টোর রুমে গেলাম। সেখানে সত্যিই একটা টাইল একটু আলগা লাগছিল। সুদীপ্ত সেই টাইলটা উঠিয়ে দিল। নিচে একটা সংকীর্ণ সিডি।
আমার হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। পূর্ণিমা ভয়ে আমার হাত ধরে রইল। রাহুল উৎসাহে বলল, চলো মা, নেমে দেখি গু। আমরা টর্চলাইট নিয়ে একে একে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা বেশ গভীর ছিল। প্রায় 20টি ধাপ নামার পর একটা সংকীর্ণ করিডোর। করিডোর ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম একটা দরজার সামনে। দরজাটা পুরোপুরি বন্ধ। তার মাঝখানে একটা ছোট্ট তালার মতো জিনিস। সুদীপ্ত আমাদের পাওয়া চাবিটা সেই তালা লাগাল। চাবিটা পারফেক্ট ম্যাচ। একটা ক্লিক আওয়াজের সাথে দরজা খুলে গেল। আমরা যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। একটা বিশাল ঘর। ঘরের চারদিকে অসংখ্য বই, পুরনো আসবাবপত্র আর সোনারূপার গহনা ভর্তি কয়েকটা বাক্স। রাহুল অবাক হয়ে বলল, মা, এত আসল সোনা? পূর্ণিমা বলল, এত সুন্দর সুন্দর জিনিস। কিন্তু আমার নজর পড়ল ঘরের কোণে রাখা একটা বড় ট্রাঙ্কে। সেই ট্রাঙ্কের উপরে একটা চিঠি। আমি সেই চিঠিটা নিয়ে পড়লাম। চিঠিতে লেখা ছিল যে কেউ এই গুপ্ত ঘরে প্রবেশ করবে সে আমাদের বংশের উত্তরাধিকারী। এই সম্পদগুলো তার। কিন্তু একটা শর্ত আছে। এই সম্পদ দিয়ে অবশ্যই গরিব মানুষদের সাহায্য করতে হবে। নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। আমার চোখে পানি এসে গেল। আমি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষরা কত মহান ছিলেন। সুদীপ্ত বলল, মিতালি, আমাদের জীবন এবার বদলে যাবে। কিন্তু আমরা এই শর্ত মানব। আমরা সেই দিন থেকে নিয়মিত সেই গুপ্ত ঘরে যেতে শুরু করলাম। সেখানকার বইগুলো পড়ে আমরা অনেক কিছু শিখলাম। জানতে পারলাম আমাদের পূর্বপুরুষরা সমাজসেবক ছিলেন। আমরা সেই সম্পদ দিয়ে এলাকার গরিব ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করলাম। একটা দাতব্য সংস্থা খুললাম। রাহুল আর পূর্ণিমা এই কাজে আমাদের সাহায্য করত। আমাদের পরিবারে একটা নতুন উদ্দেশ্য এসেছিল। কিন্তু একদিন আরেকটা বড় ঘটনা ঘটল। আমরা যখন সেই গুপ্ত ঘরে বসে বই পড়ছিলাম তখন হঠাৎ একটা আওয়াজ পেলাম। মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে। আওয়াজটা আসছিল ঘরের দেয়ালের পিছন থেকে। সুদীপ্ত দেয়াল খুঁটিয়ে দেখল। দেখা গেল একটা দেয়াল আসলে গোপন দরজা। সেই দরজা খুলে আমরা প্রবেশ করলাম আরেকটা ছোট ঘরে। সেখানে একটা মেয়ে বসে কাঁদছিল। মেয়েটার বয়স প্রায় 15-16। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বললাম, মেয়ে, তুমি কে? এখানে কি করে এলে? মেয়েটা ভয়ে ভয়ে বলল, আমার নাম শান্তি। আমি পালিয়ে এসেছি। আমার মা-বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিল। আমি লুকানোর জায়গা খুঁজতে খুঁজতে এই সুড়ঙ্গ দিয়ে এখানে এসেছি। আমার মায়া হয়ে গেল। আমি বললাম, মেয়ে, তুমি চিন্তা করো না। আমরা তোমায় সাহায্য করব। রাহুল বলল, মা, আমরা শান্তি দিদিকে আমাদের বাড়িতে রাখতে পারি? খুব। পূর্ণিমা বলল, হ্যাঁ, আমার একটা বোন হবে। সেদিন থেকে শান্তি আমাদের পরিবারের অংশ হয়ে গেল। আমরা তাকে পড়াশোনা করাতে শুরু করলাম। কিন্তু সমস্যা হল, শান্তির পরিবার তাকে খুঁজছিল। একদিন তারা আমাদের বাড়িতে এসে হাজির। শান্তির বাবা রেগে গিয়ে বলল, আমার মেয়েকে ফেরত দাও। তোমাদের কোনো অধিকার নেই ওকে রাখার। সুদীপ্ত শান্তভাবে বলল, আপনার মেয়ে এখানে নিজের ইচ্ছায় এসেছে। আমরা তাকে জোর করে রাখিনি। কিন্তু শান্তির বাবা শুনতে চাইল না। সে পুলিশে অভিযোগ করার হুমকি দিল। আমি বুঝতে পারলাম অবস্থা খারাপ। আমি শান্তিকে ডেকে বললাম, মেয়ে, তুমি কি করতে চাও? শান্তি কেঁদে কেঁদে বলল, খুড়িমা, আমি এই বাড়িতেই থাকতে চাই। আমি পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে চাই। আমি সিদ্ধান্ত নিলাম। আমি শান্তির বাবার সাথে কথা বললাম। বললাম, দেখুন, আপনার মেয়ে খুব মেধাবী। আমরা তাকে পড়িয়ে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি। আপনি তাকে এই সুযোগ দিন। অনেক কথাবার্তার পর শান্তির বাবা রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে, মেয়ে যদি এখানে থাকতে চায় তাহলে থাকুক। কিন্তু ওর খোঁজখবর রাখতে হবে। এভাবে শান্তি আমাদের পরিবারে স্থায়ী হয়ে গেল। আমাদের ঘরে এখন 3টা সন্তান, রাহুল, পূর্ণিমা আর শান্তি। সময় গড়িয়ে চল। শান্তি দ্রুত পড়াশোনায় এগিয়ে গেল। রাহুল কলেজ শেষ করে একটা ভালো জায়গা চাকরি পেল। পূর্ণিমা স্কুলে ভালো ফলাফল করছিল। আমাদের দাতব্য সংস্থাও ভালো চলছিল। আমরা প্রতি মাসে অনেক গরিব পরিবারকে সাহায্য করতাম। কিন্তু একদিন আরেকটা বড় চমক অপেক্ষা করছিল। আমরা যখন সেই গুপ্ত ঘরে কাজ করছিলাম তখন হঠাৎ মেঝেতে একটা আলগা টাইল চোখে পড়ল। সেই টাইল সরিয়ে দেখি নিচে একটা ধাতুর বাক্স। বাক্স খুলে দেখি ভিতরে একটা মানচিত্র আর একটা চিঠি।
চিঠিতে লেখা ছিল, এই মানচিত্র অনুসরণ করলে তুমি পাবে আমাদের পূর্বপুরুষদের আসল গুপ্তধন। কিন্তু সাবধান, এই পথ অত্যন্ত বিপজ্জনক। রাহুল উৎসাহিত হয়ে বলল, মা, আমরা কি এই অ্যাডভেঞ্চারে যাব? আমি ভাবলাম। পরিবারের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই যাত্রায় যাব। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে শহরের বাইরে একটা পাহাড়ে। সেখানে একটা গুহা আছে। আমরা পরের সপ্তাহান্তে সবাই মিলে বের হলাম। সাথে নিলাম প্রয়োজনীয় সরঞ্জাম, টর্চলাইট, রশি, খাবার, পানি। পাহাড়ে পৌঁছে আমরা গুহা খুঁজতে শুরু করলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পেলাম একটা ছোট গুহার মুখ। গুহার ভিতরে প্রবেশ করতেই একটা সংকীর্ণ পথ। আমরা সাবধানে এগিয়ে চললাম। হঠাৎ পূর্ণিমা চিল্লার করে বলল, মা, এইখানে একটা সাপ। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সুদীপ্ত সাহস করে সেই সাপটাকে তাড়িয়ে দিল। আমরা আবার এগিয়ে চললাম। গুহার গভীরে গিয়ে আমরা পেলাম একটা বড় গুহা। সেই গুহার মাঝখানে একটা বড় পাথর। পাথরের উপরে কিছু প্রতীক খোদাই করা। রাহুল মানচিত্রের সাথে মিলিয়ে দেখল। প্রতীকগুলো ঠিক মানচিত্রের মতোই। আমরা পাথরটা সরানোর চেষ্টা করলাম। অনেক কষ্টের পর পাথরটা একপাশে সরে গেল। নিচে একটা গর্ত। গর্তের ভিতরে একটা বড় ট্রাঙ্ক। ট্রাঙ্ক খুলে আমরা যা দেখলাম তা আমাদের সব কল্পনাকে হার মানাল। অসংখ্য সোনার মুদ্রা, হীরার গহনা, মূল্যবান পাথর। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল একটা চিঠি। সেই চিঠিতে আমাদের পূর্বপুরুষদের পুরো ইতিহাস লেখা। জানতে পারলাম আমাদের পূর্বপুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই গুপ্তধন ছিল তাদের সংগৃহীত অর্থ যা তারা দেশের স্বাধীনতার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। আমার গর্বে বুক ভরে গেল। আমি বুঝতে পারলাম আমরা কত মহান একটা বংশের উত্তরসূরি। আমরা সেই গুপ্তধন নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু এই অর্থ দিয়ে আমরা নিজেদের জন্য কিছু কিনলাম না। বরং আরও বেশি মানুষের সাহায্য করতে শুরু করলাম। আমরা একটা বড় স্কুল বানালাম। একটা হাসপাতালও তৈরি করলাম। আমাদের এলাকার সব গরিব মানুষ উপকৃত হল। শান্তি ইতিমধ্যে কলেজে ভর্তি হয়েছে। সে আমাদের দাতব্য কাজেও সাহায্য করে। আজ যখন আমি পিছনে তাকাই, মনে হয় আমার জীবনটা একটা রূপকথার গল্প। একদিকে আমি একজন সাধারণ গৃহিণী ছিলাম, আজ আমি একটা বড় সমাজসেবী সংস্থার প্রধান। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। কয়েক মাস পর আরেকটা ঘটনা ঘটল যা আমাদের জীবনকে আরও রোমাঞ্চকর করে তুলল। একদিন রাহুল অফিস থেকে ফিরে খুব উৎসাহিত হয়ে বলল, মা, আমার একজন সহকর্মী আছে। তার নাম অভিজিৎ। সে বলেছে তার দাদু একজন ইতিহাসবিদ ছিলেন। তিনি আমাদের এলাকার পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করতেন। আমি বললাম, তা কি হয়েছে? রাহুল বলল, অভিজিৎ জানতে পেরেছে আমরা কিছু পুরনো জিনিস পেয়েছি। সে তার দাদুর গবেষণার কাগজপত্র আমাদের দেখাতে চায়। পরের দিন অভিজিৎ আমাদের বাড়িতে এল। তার সাথে একটা বড় ব্যাগ ভর্তি পুরনো বই, কাগজ আর ফটো। অভিজিৎ আমাদের দেখাল তার দাদুর আঁকা একটা মানচিত্র। সেই মানচিত্রে আমাদের এলাকার আরও কয়েকটা গুপ্তস্থানের চিহ্ন ছিল। আপনারা শুধু একটা জায়গা আবিষ্কার করেছেন, অভিজিৎ বলল। আমার দাদুর মতে এই এলাকায় আরও 4টা গুপ্তস্থান আছে। প্রতিটা স্থানে আছে আলাদা ধরনের গুপ্তধন। পূর্ণিমা উৎসাহে বলল, তাহলে আমরা সবগুলো খুঁজে বের করব। শান্তিও সাথে সাথে বলল, হ্যাঁ, এটা হবে দারুণ অ্যাডভেঞ্চার। আমি সুদীপ্তর দিকে তাকালাম। সে মাথা নেড়ে সম্মতি জানাল। আমরা পরের সপ্তাহে প্রথম স্থানের খোঁজে বের হলাম। অভিজিৎ আমাদের সাথে গেল। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে শহরের পূর্ব পাশে একটা পুকুরের ধারে। সেই পুকুরের কাছে পৌঁছে আমরা খুঁজতে শুরু করলাম। মানচিত্রে একটা বড় বটগাছের নিশানা ছিল। আমরা সেই বটগাছ খুঁজে পেলাম। বটগাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর আমাদের ফাবড়া একটা শক্ত জিনিসে লাগল। সেটা ছিল একটা পাথরের বাক্স। বাক্স খুলে দেখি ভিতরে অনেকগুলো প্রাচীন বই আর পাণ্ডুলিপি। অভিজিৎ বইগুলো দেখে অবাক হয়ে বলল, এগুলো অমূল্য। এগুলো আমাদের দেশের প্রাচীন সভ্যতার নিদর্শন। আমরা সেই বইগুলো নিয়ে বাড়ি ফিরলাম। অভিজিৎ তার এক অধ্যাপক বন্ধুকে দিয়ে বইগুলো পরীক্ষা করাল। অধ্যাপক জানালেন যে এগুলো প্রায় 5 বছরের পুরনো। এর মধ্যে আছে আয়ুর্বেদিক ঔষধের ফর্মুলা, জ্যোতিষশাস্ত্র আর প্রাচীন গণিতের তত্ত্ব। আমরা সিদ্ধান্ত নিলাম এই বইগুলো জাদুঘরে দান করব যাতে সবাই এগুলোর উপকার পেতে পারে। এরপর আমরা গেলাম দ্বিতীয় স্থানে। সেটা ছিল শহরের দক্ষিণ পাশে একটা পুরনো মন্দিরের কাছে।
মন্দিরের পুরোহিত আমাদের জানালেন যে সেই মন্দির প্রায় ৩০ বছরের পুরনো। তার দাদা তাকে বলেছিলেন যে মন্দিরের নিচে কোনো গুপ্ত কক্ষ আছে। আমরা পুরোহিতের সাহায্যে মন্দিরের ভিতরে খুঁজতে শুরু করলাম। বেদির নিচে একটা আলগা পাথর পেলাম। পাথর সরিয়ে নিচে পেলাম একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমে দেখি একটা ছোট্ট কক্ষ। কক্ষের মাঝখানে একটা প্রাচীন মূর্তি। মূর্তির পাদদেশে ছিল একটা ছোট্ট বাক্স। বাক্সে পেলাম কিছু প্রাচীন মুদ্রা আর একটা স্বর্ণের তৈরি ছোট্ট মূর্তি। পুরোহিত আমাদের বললেন, এই মূর্তি আমাদের মন্দিরে থাকুক। এটা আমাদের ঐতিহ্যের অংশও। আমরা সেই মূর্তি মন্দিরেই রেখে দিলাম। কিন্তু মুদ্রাগুলো আমরা একটা মিউজিয়ামে দান করলাম। তৃতীয় স্থান ছিল একটা পুরনো কুয়ার কাছে। সেই কুয়া শুকিয়ে গিয়েছিল বহু বছর আগে। আমরা কুয়ার ভিতরে নামলাম। কুয়ার দেয়ালে একটা ছোট্ট ফাঁক পেলাম। সেই ফাঁকের ভিতরে ছিল একটা চামড়ার থলি। থলির ভিতরে পেলাম কিছু দুর্লভ রত্নপাথর আর একটা হস্তলিখিত চিঠি। চিঠিতে লেখা ছিল যে এই গুপ্তধন পাবে সে আমাদের বংশের সন্তান। এই রত্নপাথরগুলো ব্যবহার করে সমাজের কল্যাণে কাজ করব। আমরা সেই রত্নপাথর বিক্রি করে তার টাকা দিয়ে আরও একটা স্কুল তৈরি করলাম। চতুর্থ আর শেষ স্থানটা ছিল সবচেয়ে রহস্যময়। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে একটা জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলে পৌঁছে আমরা দেখলাম একটা অদ্ভুত গঠনের পাথরের স্তূপ। পাথরগুলো এমনভাবে সাজানো যেন কোনো প্রাচীন স্থাপত্যের অংশ। অভিজিৎ তার দাদুর নোট দেখে বলল, এই পাথরের স্তূপের মধ্যেই লুকানো আছে সবচেয়ে বড় গুপ্তধন। আমরা পাথরগুলো সরাতে শুরু করলাম। অনেক কষ্টের পর একটা বড় গর্তের মুখ খুলে গেল। গর্তের ভিতরে নেমে দেখি একটা বিশাল প্রাকৃতিক গুহা। গুহার মাঝখানে একটা প্রাচীন সিংহাসন। সিংহাসনের নিচে পেলাম একটা বিশাল সোনার পাত্র। পাত্রের ভিতরে অসংখ্য হীরা, মুক্তা আর মূল্যবান পাথর। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল সিংহাসনের উপর রাখা একটা স্বর্ণের ফলক। সেই ফলকে খোদাই করা ছিল আমাদের পূর্বপুরুষদের সম্পূর্ণ বংশতালিকা। জানতে পারলাম আমাদের পূর্বপুরুষরা শুধু স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, তারা ছিলেন একটা রাজবংশের সদস্য। আমার মাথা ঘুরে গেল। আমি একজন সাধারণ গৃহিণী ভেবেছিলাম, অথচ আমি একটা রাজবংশের উত্তরসূরি। সুদীপ্ত আমার হাত ধরে বলল, মিতালি, এই তথ্য জানার পরেও আমাদের কর্তব্য পরিবর্তন হয়নি। আমরা আগের মতোই মানুষের সেবা করে যাব। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা সেই সোনার পাত্র আর রত্নপাথরগুলো নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু স্বর্ণের ফলকটা আমরা সেই গুহাতেই রেখে দিলাম। সেটা আমাদের পূর্বপুরুষদের স্মৃতি। এই শেষ গুপ্তধন দিয়ে আমরা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলাম। সেই বিশ্ববিদ্যালয়ে গরিব মেধাবী ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। রাহুল এখন সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে সাহায্য করে। পূর্ণিমা আর শান্তি দুজনেই সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আজ যখন আমি আমাদের এই যাত্রার কথা ভাবি, মনে হয় স্বপ্ন দেখছি। একটা হাই হিল জুতো পরে রান্না করা থেকে শুরু করে একটা রাজবংশের ইতিহাস আবিষ্কার করা, এ যেন কোনো রূপকথার গল্প। কিন্তু এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, আমরা শুধু গুপ্তধন পাইনি, আমরা পেয়েছি একটা উদ্দেশ্য। আমরা বুঝতে পেরেছি যে সম্পদের আসল মূল্য হচ্ছে তা দিয়ে অন্যদের সাহায্য করা। আমাদের পরিবারের সবাই এখন সমাজসেবায় নিয়োজিত। আমরা যে দাতব্য প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি সেগুলো এখন হাজার হাজার মানুষের কাজে আসছে। শান্তি এখন একটা মেধাবী তরুণী। সে আমাদের সাথে সমাজসেবার কাজে যোগ দিয়েছে। তার স্বপ্ন একদিন একটা বড় ডাক্তার হয়ে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া। পূর্ণিমা চায় শিক্ষক হতে। সে বলে, মা, আমি চাই যে প্রতিটা গরিব বাচ্চা শিক্ষা পাক। রাহুল আমাদের সমস্ত প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতার সাথে সাহায্য করছে। সে একটা দায়িত্বশীল তরুণ হয়ে উঠেছে। অভিজিৎ এখন আমাদের পরিবারের বন্ধু। সে নিয়মিত আমাদের সাথে দেখা করে। তার স্বপ্ন একদিন তার দাদুর মতো একজন ইতিহাসবিদ হওয়া। আমি আর সুদীপ্ত এখন শুধু স্বামী-স্ত্রী নই, আমরা একসাথে একটা বড় সামাজিক আন্দোলনের নেতা। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এলাকার প্রতিটা গরিব পরিবারকে স্বাবলম্বী করে তোলা। কখনো কখনো মনে হয়, এসব কি সত্যি? একটা সাধারণ দিন থেকে শুরু হয়ে আমাদের জীবন এত রূপান্তরিত হয়ে গেল। কিন্তু যখন আমি আমাদের স্কুলের বাচ্চাদের হাসি দেখি, আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া মানুষদের আনন্দ দেখি, তখন বুঝি এই সবই সত্যি। আমাদের সেই গুপ্ত ঘরটা এখন আমাদের পারিবারিক মিউজিয়াম। আমরা সেখানে আমাদের পূর্বপুরুষদের সমস্ত স্মৃতি সংরক্ষণ করে রেখেছি। প্রতি সপ্তাহে একদিন আমরা সবাই মিলে সেখানে যাই এবং আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলি।
আজ রাতে যখন আমি বিছানায় শুয়ে এইসব ভাবছি, মনে হচ্ছে আমার জীবনটা একটা অসাধারণ অ্যাডভেঞ্চার নোভেল। রহস্য, রোমাঞ্চ, পারিবারিক বন্ধন, সমাজসেবা সব মিলিয়ে একটা পূর্ণ জীবন। আর সবচেয়ে বড় কথা, আমি আজ গর্বিত যে আমি একজন বাঙালি মা। আমার সন্তানরা আমাদের ঐতিহ্য ধরে রেখেছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এই গল্প এখানেই শেষ নয়। এটা একটা নতুন শুরু। আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজ এগিয়ে নিয়ে যাবে। আর আমি নিশ্চিত তারা আরও অনেক রহস্য উন্মোচন করবে, আরও অনেক মানুষের কল্যাণ করবে। কারণ এটাই আমাদের বংশের ঐতিহ্য, মানুষের সেবা করা, সমাজের কল্যাণে কাজ করা।